এবার ঠিক আছে তাহের ভাই। তাহের, সবাইকে স্বাগতম। ধন্যবাদ জানাই তাহের ভাই কুশলকে, যারা এই ধরনের একটা মহতী শিক্ষামূলক অনুষ্ঠান চালু করেছে। আমার সৌভাগ্য যে আমি আপনাদের সামনে কিছু বলার সুযোগ তারা আমাকে করে দিয়েছে। হোমিওপ্যাথিতে শিক্ষার কোনো শেষ নেই। একটা সমুদ্র, এই সমুদ্রের মাঝে আমরা শুধুমাত্র কয়েকটা নুড়ি কুড়িয়ে নিচ্ছি মাত্র। সুতরাং জ্ঞানের কোনো শেষ নেই। আমরা যতদিন বাঁচব ততদিন আমরা শিখব। শ্রীকান্ত চৌধুরী যা জানে সেটাই শেষ না। আমিও প্রতি মুহূর্তে শিখছি বিভিন্ন ডাক্তার বন্ধুদের কাছ থেকে, শিখছি বিভিন্ন রুগীদের কাছ থেকে, শিখছি আমার পরিবেশের কাছ থেকে। এই শিক্ষাটা নিয়েই আমি প্রয়োগ করার চেষ্টা করছি আমার চিকিৎসা ক্ষেত্রে, যাতে মানুষ সত্যিকারের হোমিওপ্যাথি পেয়ে তারা উপকৃত হয়। হোমিওপ্যাথি, হোমিও মানে সিমিলার, আর প্যাথি মিন সাফারিং, সিমিলার সাফারিং, সদৃশ্য বিধান, এই জন্য একে নামকরণ করা হয়েছে। একই রকম দেখতে, শ্রীকান্ত চৌধুরীর মতো দেখতে, কিন্তু শ্রীকান্ত চৌধুরী নয়। রুগীটাকে দেখতে মনে হচ্ছে তাকে রাষ্ট্রক্সের মতো। তাইলে এই যে সদৃশ্য, এই সদৃশ্যটাই আমাদের খুঁজতে হবে। কাউকে 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 রাষ্ট্রক্সের মতো দেখতে লাগবে। দেখতে মানে তার টোটালিটি সিমটম কাভার করবে। কাউকে কাউকে পার্সিটেলে কাভার করবে, কাউকে কাউকে সিপিয়া করবে। একই রোগ, কিন্তু এক একজনের ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচের জন্য আলাদা আলাদা হয়। এই জায়গাটাই কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে যে রোগের নামে নয়, রুগীকে চিকিৎসা করতে হবে। এই রুগীকে চিকিৎসা করার জন্য আমাদের সমস্ত হোমিওপ্যাথি এবং অ্যালাইড সাবজেক্টগুলির উপর দখল রাখতে হবে। যার জন্য এই গ্রুপ থেকে সিদ্ধান্ত হয়েছে যে অ্যালাইড সাবজেক্টগুলির উপরেও ক্লাস নেওয়া হবে। যার জন্য প্যাথোলজির উপরে ক্লাস নেবেন আমাদের বিশিষ্ট বন্ধু ডাক্তার প্রদীপ সরকার। ফিজিওলজির উপর ক্লাস নেবেন ডাক্তার অজয় দাস, এমডি। ডাক্তার দ্বিজ দাস ক্লাস নেবেন ম্যাটেরিয়ামেটিকের উপরে। দীর্ঘদিনের ম্যাটেরিয়ামেটিকের
প্রফেসর, এরা প্রত্যেকেই অনেক পুরনো শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক, ইউনিভার্সিটির পরীক্ষক। তারা প্রশ্ন করে এবং হোমিওপ্যাথির যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি ওরা করে, পরীক্ষা নেয়, খাতা দেখে, এবং হোমিওপ্যাথির পাঠ্যসূচির কী ধরনের পরিবর্তন হলে আরও বেশি মডার্ন হবে সেগুলি নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করে ইউনিভার্সিটি। প্রত্যেকেই ব্যস্ততম, কিন্তু তাহের ভাই এবং জীবন ভাই এই দুজনের রিকোয়েস্টে এরা রাজি হয়েছে যে বাংলাদেশের, বিশেষত বাংলাদেশের অগুন্তি হোমিওপ্যাথি চিকিৎসক, ছাত্রবন্ধু যারা তাকিয়ে থাকে যে হোমিওপ্যাথির আর বিশেষ কিছু শেখা যায় কিনা, সুতরাং সেই দিক দিয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের এই শিক্ষক বন্ধুদের। তারা এই গ্রুপের যারা সদস্য, তাদের সময় দেওয়ার জন্য রাজি হয়েছে। তাহলে লেটস লাইক বি ট্রিটেড বাই লাইকস। একটা সদৃশ্য আর একটা সদৃশ্যকে আরোগ্য করতে পারে। ওষুধ যতই সূক্ষ্ম হোক না কেন, সে কিন্তু সত্যি কিন্তু প্রাকৃতিক রোগ, ন্যাচারাল যে ডিজিজ, সেই ডিজিজ থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী। এটা কিন্তু প্রমাণিত। এবং সেই ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে ওষুধ নির্বাচন করে সূক্ষ্মতম পদ্ধতিতে, সূক্ষ্মতম মাত্রায় যদি প্রয়োগ করি, তাহলে রোগ সারবেই। মানুষ আমাদের কাছে আসছে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করতে, সেখানে কিন্তু সঠিক হোমিওপ্যাথিটা তাদের কাছে দেওয়াটাই কিন্তু ধর্ম। যদি এটা যদি না করা যায়, তাহলে কিন্তু আমি ধর্মটাকে পালন করছি না। মানুষ কিন্তু হোমিওপ্যাথির উপর আস্থা রাখছে, হোমিওপ্যাথদের উপর আস্থা রাখছে। আমাদের সেই জায়গায় সজাগ থাকতে হবে, সত্যি সে হোমিওপ্যাথিটা যেন পায়। বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে মানুষ তো বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়, কিন্তু তারা বৃথা মনোরথ হয়ে, ফেল হয়ে তখন হোমিওপ্যাথির দিকেও কিন্তু আসে। এখানে একটা কথা, যার নাই কোনো গতি সে করো হোমিওপ্যাথি, এই কথাটা কিন্তু অন্যভাবে সঠিক। সত্যি অন্য কোনো প্যাথিতে যেখানে কোনো নিরাশ হয় না, সেখানে হোমিওপ্যাথি কিন্তু আশা জাগায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রচুর কেস আছে, আমি একটা একটা করে আমি কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি আমার এই যে 32 বছর অভিজ্ঞতার মধ্য দিয়ে যা সঞ্চয় হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভুল আমারও হতে পারে, আপনারা মার্জনা করবেন। আমি সব জানি, এটাও ঠিক নয়। আমাদের গুরু কিন্তু একজনেই, ব্যক্তিগত কোনো গুরু থাকতে পারে না। আমাদের গুরু কিন্তু একজনই, সেটা হলো হ্যানিম্যান। তাকে যদি আমরা মেনে চলতে পারি, ডাক্তার শ্রীকান্ত চৌধুরী কি বলছেন, ডাক্তার কি বলছেন, এইটা বড় কথা নয়। হ্যানিম্যান কি বলেছেন, হ্যানিম্যানের পথেই কিন্তু আমাদের চলাটাই কিন্তু আসল কথা। কারণ তার সারাটা জীবন তিনি দিয়ে গেছেন কিন্তু মানুষের, মুমূর্ষু মানুষের আরোগ্য দান করতে। একজন বড় অ্যালোপ্যাথির ডাক্তার হয়েও তিনি সেই জায়গা থেকে ত্যাগ করলেন শুধুমাত্র মানুষের আরোগ্য হচ্ছে না বলে।
আমাদের এই জায়গাটাই মাথায় রাখতে হবে। হোমিওপ্যাথির ডাক্তারে প্রেসক্রিপশন করলেই কিন্তু হোমিওপ্যাথ হয় না। একটা হোমিওপ্যাথির ওষুধের বাক্স থেকে আমি যদি বের করে একটা রুগীকে দিলাম, সেটাও কিন্তু হোমিওপ্যাথি হলো না। একটা হোমিওপ্যাথির দোকান থেকে ওষুধ কিনলেই কিন্তু হোমিওপ্যাথি হয় না। তাহলে হোমিওপ্যাথি কোনটা, এই জায়গাটাই মাথায় রাখলে কিন্তু নিজের কাছে পরিষ্কার হয়ে যায়। আজকে ব্যবসা হচ্ছে হোমিওপ্যাথি নিয়ে, এই ব্যবসাটা ঠিক নয়। আজকে করোনা নিয়ে আমার কাছে এই পর্যন্ত কিছু না হলেও 600-র উপরে রুগী আমি চিকিৎসা করেছি করোনা। এক একটা রুগীর এক একটা ওষুধে কাজ হয়েছে, প্রত্যেকের তো একটা ওষুধে নয়। যারা বলছে আর্সেনিক দিয়ে ঠিক হয়ে যাবে, যারা বলছে কার্বোবেজ দিয়ে ঠিক হবে, না, এই ধারণাটাই কিন্তু হোমিওপ্যাথিক ধারণা নয়। ইন্ডিভিজুয়ালিস্টিক কোথায়, স্বতন্ত্রতা কোথায়? পার্সিটাল রুগী কি সবাই পার্সিটিলা? সবাইকে কি পার্সিটেলে দিলে সারবে? আর্সেনিকের মৃত্যু ভয় যদি না থাকে, আর্সেনিকের যদি ভয়াবহতা যদি না থাকে, আর্সেনিকের যদি ঘন ঘন অল্প অল্প জল পিপাসা যদি না থাকে, তাকে কি আর্সেনিক দেওয়া যাবে? তাইলে তাকে যদি আর্সেনিক দিয়ে কি হবে? পেলিয়েট হবে। হোমিওতে কি সাইড এফেক্ট করে না? নিশ্চয়ই করে। এফেক্ট যদি না করতো তাহলে কিওর কি করে হচ্ছে? আমি ভুল ওষুধ প্রয়োগ করলে তার সাইড এফেক্ট হবে না? নিশ্চয়ই হবে। এখন সেটা কোন অর্গানটাকে ড্যামেজ করছে সেটা বাইরে থেকে আমরা বুঝতে পারবো না। আগামী ভবিষ্যতে কিন্তু রুগীটা যে সাফারিংস করবে, তার জন্য যে এই ভুল ওষুধের প্রয়োগের কারণ, এটা কে বলবে? বিবেকের কাছে এই প্রশ্নটা করা দরকার। আমরা যদি না পারি, আমার কাছে কোনো রুগী আসলো, আমি যদি বুঝতে না পারি, সঠিকভাবে যদি আমি না হয়, মনোপুত না হয়, আমি সোজাসুজি বলে দিই, দাদা আমার দ্বারা হবে না, আমি এই জায়গাটা আমার দ্বারা হবে না, আমি রেফার দিচ্ছি, আপনি অমুক ডাক্তারের কাছে যান, না হলে আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসায় গিয়ে আরাম পান। রুগীকে আটকিয়ে রাখা নয়, রুগীকে ভুল ট্রিটমেন্ট করানো হয়। তাহলেই কিন্তু দেখবেন যে নিজের বিবেকের কাছে অন্তত পরিষ্কার থাকবে, রুগীও খুশি হবে যে সত্যি তো। আমার কাছে এই মাস দুয়েক আগে এক পেশেন্ট, আমারই রুগী, কিডনি ফেলিওর কেস। কিডনি ফেলিওর হয়েছে তার কিন্তু হাই প্রেশার থেকে। তো আমি বলেছি যে এই রোগটা সারবে না, কিডনিটার যে সেলগুলি ড্যামেজ হয়ে গেছে সেই সেলগুলি আর কিন্তু নতুনভাবে তৈরি করা যাবে না। স্ট্রাকচারাল ডিফর্মিটিস যদি হয়, হোমিওপ্যাথিতে কিন্তু সেটাকে কিন্তু হবে না। এই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে। যাক, লিমিটেশন নিয়ে আমরা পরে আরেকদিন আমরা আলোচনা করব। আজকে যেই জায়গাটায় যাচ্ছি, এই কেসটা আমি বলি, সেটা হলো রুগী আমার কাছে ট্রিটমেন্ট করতে করতে হঠাৎ আমাকে ফোন করলো, তখন আমি এই সমস্যা হচ্ছে যে আমি কি করব। আমি ঠিক আছে, আপনি একবার আসুন, আমি দেখি। তোর দাদাকে নিয়ে আমার কাছে আসলো রাত্রিবেলা, তখন 8টা বাজে। যে সিমটম আমি শুনলাম, শুনে আমি প্রথমে তার প্রেশারটা দেখলাম যে 220 আর নিচে 130। আমি ওর দাদাকে বললাম যে এই প্রেশার কমানোর আমার হোমিওপ্যাথি ওষুধ আমি দিয়ে কোনো লাভ হবে না, এখন আপনি ইমিডিয়েটলি হসপিটালে নিন। হসপিটালে যদি প্রয়োজন মনে করে তারা ভর্তি নিয়ে নেবে, ভর্তি হলে চিকিৎসা হবে। আপনারা কিন্তু এটা গাফিলতি করবেন না, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান। রাত্রে 8:15টার সময় আমার কাছ থেকে বেরিয়ে গেল। পরের দিন আমার কাছে আরেকটা রুগী আসে, নতুন রুগী। যে রুগী যার রেফারেন্স এসছে, সে নিজেই নিয়ে এসছে আমার কাছে। সে আমাকে তখন বলল, ডাক্তারবাবু
ওই রুগীটা কালকে মারা গেল আপনার। বলে কোন রুগী? বলে অমুক অমুক অমুক। বলে কালকেই তো আমার কাছে এসেছিল, আমি তো হসপিটাল ভর্তি হতে বললাম, হসপিটালে যেতে বললাম। বলে না, তারা বাড়ি নিয়ে চলে গেছে, রাত্রে 1টার সময় মারা গেছে, হার্ট ফেল হয়ে। দেখুন, আমি কিন্তু এই রুগীটাকে কিন্তু আটকাইনি, এই রুগীটাকে আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতিও দিইনি। আমি আমার লিমিটেশন মতো, হোমিওপ্যাথির লিমিটেশন মতো তাকে আমি সাজেশন দিয়েছি। তার রেজাল্টেন্ট হলো পরের দিন আর একটা নতুন রুগীকে নিয়ে এলো। ওই ডাক্তারের সিদ্ধান্তটা ঠিক বল। এই জায়গাগুলি আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে হোমিওপ্যাথি ল অফ সিমিলার, আমি যদি সিমিলার যদি লক্ষণটা যদি না পাই, তাহলে ওষুধটা কি করে প্রয়োগ করব? এখন একটা সদৃশ বিধান না সমবিধান, এটা নিয়ে একটা ইয়ে আছে। হোমিওপ্যাথির বাংলা কি? হেনিম্যান কিন্তু সদৃশ বিধান বলতেছে, মানে সিমিলার বলেছেন। কারণ সিমিলার আর মানে সদৃশ আর সম, সিমিলার আর ইকুয়াল, এই দুটো কিন্তু বাংলায় একই রকম অর্থ বোঝায়, ইংরেজিতে কিন্তু একটাকে সিমিলার বলছে, একটাকে ইকুয়াল বলছে। সিমিলার মানে হলো সিমিলার, ওই রকমই দেখতে, ইকুয়াল মানে ঠিক ওই রকমই। লাক্সের যে আইসোপ্যাথি, এই আইসোপ্যাথিকটাকে বোঝানোর জন্য হেনিম্যান কিন্তু সমবিধান শব্দটাই উল্লেখ করেছিলেন, সেখানে ইকুয়াল শব্দটাকে উল্লেখ করেছিলেন। কিন্তু হোমিওপ্যাথি মানে হলো সদৃশ্য। এই সদৃশ্য পদ্ধতি, এই পদ্ধতিটাকেই কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে। সেটা আয়ত্ত করার জন্য আমাদের জ্ঞানটাকে যথাযথভাবে আরো বাড়াতে হবে। তাহলে হোমিওপ্যাথি চিকিৎসককে, হোমিওপ্যাথি চিকিৎসক সবাই নয়। যারা হোমিওপ্যাথির মূল আদর্শগুলি যদি না মানে, সে কি হোমিওপ্যাথি চিকিৎসক হতে পারে? যারা অর্গাননকে ফলো না করে, সে কি হোমিওপ্যাথি চিকিৎসক হতে পারে? তাহলে হোমিওপ্যাথি চিকিৎসককে, চিকিৎসা বিজ্ঞানে এই পর্যন্ত বিজ্ঞানসম্মত নির্ভরযোগ্য যে সমস্ত তথ্যগুলি এই পর্যন্ত আমাদের কাছে পাওয়া গেছে, সেই বিষয়গুলি সঠিক, যার দখল আছে, যার ধারণা আছে, এবং স্বাস্থ্য, রোগ এবং তার নিরাময় সম্পর্কে একটি সামগ্রিক, একটি ব্যস্তিক, দ্যাট ইজ হোলিস্টিক, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড রবীন্দ্রনাথের ভাষায় বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড আউটলুক, এটা যার আছে। এবং চিকিৎসা ক্ষেত্রে সবসময় আমরা সদৃশ্য নীতি এবং তার সঙ্গে অবিচ্ছেদ্য যে অঙ্গগুলি সিমি, মনো, মিনি, এটাকে প্রয়োগ করতে পারি, তখনই কিন্তু একজনকে বলা যায় হোমিওপ্যাথিক চিকিৎসক। সিমি, মনো, মিনি, সিমিলিমাম, মনো মানে সিঙ্গেল, সদৃশ্য হতে হবে, ওষুধটাকে সিঙ্গেল হতে হবে, কোনো রাষ্ট্রস্যের সঙ্গে ব্রায়োনিয়া আলাদা আলাদা মিশিয়ে দিলাম, এরকম হতে পারবে না। যেটা প্রুভিং হয়েছে সেই প্রুভিং মেডিসিনটাই হতে হবে, এবং সেটা সিঙ্গেল মেডিসিনেই প্রুভিং হয়েছে, একাধিক মেডিসিন কিন্তু কোনো প্রুভিং হয়নি। আজকাল বাজারে যে সমস্ত পেটেন্ট টনিকগুলি ছড়াছড়ি আছে, একাধিক ওষুধের সংমিশ্রণে যেগুলি চলছে, সেগুলি হেনিম্যান কি এগুলিকে অনুমোদন করেছিলেন? হোমিওপ্যাথি কি এগুলিকে অনুমোদন করে? হোমিওপ্যাথির এই জায়গাগুলি বুঝতে হবে। সিমি, মনো এবং মিনি, সিমি, মনো এবং মিনি, মিনিমাম ডোজ,
যতটা সূক্ষ্মতম দরকার যতটা কম। রুগী আপনার কাছে আসলো, আপনি একদম শিশি দিয়ে দিলেন, বললেন প্রতিদিন 10টা করে গুলি খাবেন কি 10 ফোঁটা করে খাবেন, তাহলে এটা কি মিনিমাম হলো? মিনিমাম কোনটা? হেনিমিন কিন্তু সেটার কিন্তু অর্গানন কিন্তু তার ব্যাখ্যাও দিয়ে গেছে। একটা মেডিকেটেড গ্লোবিউলস আপনি জীবের উপর ফেলে দিলেন, ওইটাই হবে সব মিনিমাম ডোজ অ্যাজ পার অর্গানন 5th এডিশন। 6th এডিশনে গিয়ে তিনি এটাকে আরো মডিফাই করলেন, তার অভিজ্ঞতা থেকে আরো মডিফাই করলেন। সেই বিষয়গুলি নিয়ে আমরা নিশ্চয়ই বিস্তারিত আমরা পরবর্তীতে আসব। এখন যেটা বলার দরকার যে আমরা কিন্তু হোমিওপ্যাথির মূল নীতিগুলি যেন মেনে চলি। হোমিওপ্যাথিকে কোনোভাবেই তার নীতির সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ না করি। যখনই আপনি কম্প্রোমাইজ করতে চাইবে তখন কিন্তু দেখেন, সিঁড়ি দিয়ে যখন আপনি উঠছেন দোতলায়, একটা একটা ধাপ করেই আপনাকে উঠতে হবে। আপনি যখন চিটপটাং হয়ে যখন পড়ে যাবেন, তখন একটা একটা ধাপ পড়বে না, গড়িয়ে একদম নিচেই পড়ে যাবেন। ফলে প্রথম থেকেই সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে যে আমি হোমিওপ্যাথির মূল নীতিগুলি আদর্শগুলি মেনে চলব। আমার বাবা একটা কথা বলতেন, আমার পিছনে এই বাবাকে দেখা যাচ্ছে, একটা হরিমোহন চৌধুরী। হেনিম্যানের পরে আমি যাকে গুরু হিসেবে মানি সে হলো আমার বাবা। বাবা একটা কথা বলতেন, বাবা কখনো পয়সার পিছনে দৌড়িয়ে না, নিজেকে যোগ্যতম তৈরি করো, নিজেকে শিক্ষিত করো, নিজেকে আদর্শবান তৈরি করো, দেখবে পয়সা তোমার পিছনে দৌড়াচ্ছে। বাস্তবিকই তাই। আমি নিজেকে যদি তৈরি করতে না পারতাম তাহলে কিন্তু আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না। এই কথাটা কিন্তু কেন জানি না যে আমি এই বাবার কথাটাকে মনে প্রাণে কিন্তু সবসময় কিন্তু আমি মেনে চলি। যাই হোক, আপনাদের সঙ্গে আজকে ভূমিকা হিসাবে আজকে আমার এই বক্তব্য। আগামী ক্লাসে আমার ইচ্ছা আছে বেসিস অফ হোমিওপ্যাথি প্রেসক্রিপশন, হোমিওপ্যাথির ব্যবস্থাপত্রের ভিত্তি কি, এইটার উপর বিশদভাবে আলোচনা করা। যে একটা রুগীকে ওষুধ নির্বাচন করার জন্য যে প্রেসক্রিপশন করা হয়, ব্যবস্থাপত্র যেটা দেওয়া হয়, সেটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়, এইটার উপরেই একটা দিন ক্লাস নেওয়া দরকার। কারণ সাবজেক্টটা অনেক কঠিন, সাবজেক্টটা বুঝতে হবে। তো ফলে আগামী দিন এই সাবজেক্টের উপরেই আমরা আলোকপাত করব। আজকে একটু দেরি হলো যান্ত্রিক ত্রুটির জন্য, আমি মার্জনা চাইছি। যেটা আগে থেকে আমার সময়ের অভাবে আমি এগুলিকে ঠিকঠাক করে রাখতে পারিনি, যার জন্য আমাদের কিছুক্ষণ সময় নষ্ট হলো। আশা করি আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আগামী দিনগুলিতে আর এই ধরনের সমস্যা হবে না। আমার কোনো যদি ত্রুটি থাকে আপনারা আমাকে নিশ্চয়ই সংশোধন করে নেবেন, আমাকে বলবেন যে আমার কোন জায়গা থেকে আমাকে ঠিক করতে হবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই বিষয়গুলি নিয়ে, এই বিষয়ে আজকে যা আলোচনা হলো আপনারা নিশ্চয় করুন। আমি অপেক্ষা করছি যতক্ষণ পারি আপনাদের আমার জ্ঞান অনুযায়ী আপনাদের সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমার অনেক
সিনিয়র মানুষও এখানে আছেন, আমার অনেক ডাক্তার বন্ধু আছেন এই গ্রুপে। হ্যাঁ, আমি মানে বলাটা দৃষ্টটা যে এরা আমাকে মার্জনা করবেন যদি আমার কোনো ভুল হয়। আমি প্রত্যেকে শ্রদ্ধা জানাই, প্রত্যেকে ভালোবাসা জানাই। আশা করি আপনাদের পক্ষ থেকে কিছু শোনার থাকলে শুনব। আমাদের টাইম অনুযায়ী আরো 7-8 মিনিট আছে। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করুন, কারণ বাংলাদেশের রাত্রে প্রায় 10:30 হতে চললো। খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন, কাল থেকে আবার তো লড়াই। বলুন, কার কোনো প্রশ্ন থাকলে করুন। আপনারা লিখুন, আমি পড়তে পারবো, পড়ে আপনাদের উত্তর দিচ্ছি। তাহের ভাই, কোনো প্রশ্ন থাকলে লেখো। আজকের ক্লাসে অনেকেই দেরি হচ্ছে বলে মনে হয়। যাই হোক, কারোর কোনো প্রশ্ন থাকলে করুন। তাহের ভাই, আশিস দাস ক্লাস দেখতে পাচ্ছে না বলছে, ব্যাপারটা দেখো তো। প্রণব দাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ দিলীপ দা, শর্টে আজকে সময় খুব কম পাওয়া গেল, সেই জন্য আরো বিস্তারিত আলোচনা করা গেল না। ডাক্তার দিলীপ কুমার দাস সিলেটের খুব বড় একজন ডাক্তার, সংগঠক। হ্যাঁ, প্রশ্নটা লিখিতভাবে করতে হবে, উত্তম প্রামাণিক। প্রশ্নটা লিখিতভাবে করুন। আপনারা দেখুন, হ্যাঁ অপশান আছে, সেখানে আপনি গিয়ে লিখুন, আমি সেটা পড়ে আপনাকে উত্তর দিতে পারছি, উত্তর দেব। প্রলয় আছে আমার এক ছাত্র বন্ধু, ও খুব ভালো ডাক্তার। হ্যাঁ, শিলচরে থাকে, আসামের শিলচর, শিলচর না, শিলচর থেকেও ওপাশে। হ্যাঁ, প্রলয়ও দেখি আছে। মিজানুর রহমান, হ্যাঁ মিজানুর রহমান খুব ভালো ডাক্তার। হ্যাঁ, বিজিএস ডাক্তার। ধন্যবাদ মিজান। মাহফুজ ভাই, কোনো মাহফুজ, কোনো প্রশ্ন থাকলে মাহফুজ, প্রশ্ন থাকলে লেখো, লিখতে হবে।
হ্যাঁ, মূল অংশ মানে আমি শম্পা একটা প্রশ্ন করেছে, একটা শম্পা, যে মূল অংশ মানে হোমিওতে মূল সুর। এই সুর মানে হলো, আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে একটা গান যদি আমরা যদি গানের যদি সরগম যদি বুঝি, তাহলে সা রে গা মা পা ধা নি সা, এই সাতখানা সুরের মধ্যেই কিন্তু টোটাল গানটাকেই করতে হয়। সেরকম হোমিওপ্যাথিরও সুরগুলি, হ্যাঁ, সাতখানা তার কার্ডিনাল প্রিন্সিপাল আছে। এই কার্ডিনাল প্রিন্সিপালগুলিকে মেনটেন করতে হবে, তাইলেই কিন্তু আলটিমেটলি হোমিওপ্যাথি হবে, না হলে কিন্তু হোমিওপ্যাথিটা হবে না। সিমি, মনো, মিনি এই তিনখানা আছে, তার সঙ্গে আরও চারখানা। এই চারখানা হলো ক্রনিক ডিজিজ, ড্রাগ ডাইনামাইজেশন, ড্রাগ প্রুভিং, এবং আরেকটা হলো যে আপনার ভাইটাল ফোর্স, যেটা 6th এডিশনে এসে ভাইটাল প্রিন্সিপাল বলছেন। এই সাতখানা ছাড়া হোমিওপ্যাথি হবে না। এই জন্যই এইটা নিয়েই, যার জন্য আজকে নামকরণ হয়েছে মূল সুর। হ্যাঁ, কন্টিনিউ করতে পারি, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো একটা, প্রত্যেকটার একটা লিমিট থাকা দরকার। কারণ হলো যে আমি তো দেখি বিভিন্ন ক্লাসগুলো নিচ্ছে, যে রাত্রেবেলা 1টা-1:30টা পর্যন্ত ক্লাস নিচ্ছে। আসলে কি এটা ক্লাস হচ্ছে? ক্লাসটা তো হবে লিমিট, পরের দিন তো কিছু শিখবো। আজকে আজকে কি সমস্ত কিছু শিক্ষা হবে? শিক্ষার কোনো শেষ আছে? কারণ আমাদের প্রত্যেকের খেতে হবে, বিশ্রাম নিতে হবে, পরের দিনের জন্য তৈরি হতে হবে। ফলে যার জন্য 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়াটা সম্ভব না। আমারও ক্লিনিক আছে, ক্লিনিকটা শেষ করব, রুগী আসবে, রুগীগুলিকে বিদায় করব, তারপর ক্লাস নেব। ক্লাস নিয়ে তারপরে বাড়ি যাব। বাড়িতে আমার জন্য লোকগুলি বসে থাকে, তারাও খাবে না। হ্যাঁ, আমাকে না খাইয়ে তো তারাও খাবে না। ফলে আমার মেয়ে, আমার ওয়াইফ, তারাও ওয়েট করবে। ফলে আমি তো অফুরন্ত সময় দিতে পারবো না। আমার একটা লিমিটেশন আছে, কারণ সীমাবদ্ধতা। হোমিওপ্যাথির যেমন সীমাবদ্ধতা আছে, শ্রীকান্ত চৌধুরীর সীমাবদ্ধ আছে। ঠিক আছে, প্রত্যেকের তাই থাকা উচিত। যদি মেনটেন করতে না পারি, তাহলে কিন্তু কন্টিনিউ করতে করা যাবে না। অনুপম, শুনছো? অনুপম নাথ, পরিপূর্ণ। আসলে ব্যাপারটা আজকে হলো, আসলে আজকে ইন্ট্রোডাক্টরি একটা বিষয়, ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য আজকে, কিন্তু সময়টা নষ্ট হয়ে গেল আমাদের যান্ত্রিক কিছু ত্রুটির জন্য। বিজানন বলছে জ্বরের জন্য কি সবসময় একটা ওষুধ দেওয়া যায়? অভিরূপ দা, ধন্যবাদ। অর্গানন নিয়ে, বিভিন্ন অ্যাপোরিজম নিয়ে নিশ্চয়ই আমরা ক্লাস করতে পারি। আজকে সেই সাবজেক্ট নয়, আজকের সাবজেক্ট হল মূল সুর। এই সাবজেক্টের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। আমরা
পরবর্তীতে নিশ্চয়ই সেইগুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমাকে মাহফুজ ভাই বলছে যে অনেক স্টুডেন্ট লাইফে আছে, তাদের কথা চিন্তা করে একটু যাতে সহজ হয়। আমি যা বলার বলেছি সহজভাবে বলেছি, কারণ আমি নিজেও একজন ছাত্র। আমি একদম বেসিক জায়গা থেকে ধরার চেষ্টা করেছি যে হোমিওপ্যাথির মূল নীতিগুলি মেনে চলতে হবে। এই মূল নীতিগুলি মধ্যে ল আছে আর কিছু প্রিন্সিপাল আছে। এই সিমি মনো মিনি সদৃশ্য হতে হবে, মিনিমাম ডোজ থাকতে হবে, এবং সিঙ্গেল অবিমিশ্র ওষুধ হতে হবে। ওষুধের মধ্যে কোনো মিশ্রতা চলবে না। যেগুলি প্রুভিং হয়েছে সেই প্রুভড ওষুধগুলি প্রয়োগ করতে হবে। তবে এক সময় একটার বেশি নয়। ধরুন কেউ সিমটম নিয়ে এলো, ব্রায়োনিয়া রাস্ট্রক্স দুটো সিমটমেই পাশাপাশি দেখা যাচ্ছে। সেখানে আমরা অনেকেই করি কি, সকালবেলা ব্রায়োনিয়া দিই, বিকেলবেলা রাস্ট্রক্স দিই, বা এইটা খাও 2 ঘন্টা পর ওইটা খাও, আবার এইটা খাও, আবার 2 ঘন্টা পর ওইটা খাও। কেউ কি এটা ভেবে দেখি যে ব্রায়োনিয়া রাস্ট্রক্সের অ্যান্টিডোট করে দেয়, আবার রাস্ট্রক্স দিলাম, যখন আবার ব্রায়োনিয়াটা দেবো রাস্ট্রক্সটাকে অ্যান্টিডোট করে দেবে। তাহলে অ্যান্টিডোটই যদি হয়ে যায় পরস্পরের প্রতি, কিউরটা কি করে হবে? একটা ওষুধ আরেকটা ওষুধ তো অ্যান্টিডোট করে দেবে। তা দুটো ওষুধ আমরা কি করে দেব? দেওয়ার তো কোনো নিয়ম নেই। এটা যদি দেই, সত্যি কি হোমিওপ্যাথিটা করছি? এই বেসিক জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। বিশেষত ছাত্রদের বলছি, ছাত্ররা এই জায়গা থেকে প্রথম থেকে স্ট্রিক্টলি দেখেন। আমি আবার বলছি যে হোমিওপ্যাথির ডাক্তার প্রেসক্রিপশন করলেই হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথি হয় না প্রেসক্রিপশন। হোমিওপ্যাথির মূল নীতিগুলি তার মধ্যে আছে কিনা। আমি প্রেসক্রিপশন করে দিলাম একটা রুগীকে যে রাস্ট্রক্স আর ব্রায়োনিয়া দুটোই, সেটা কি হোমিওপ্যাথি হলো? আর্নিকা প্রথমেই তাকে 10 mg দিয়ে দিলাম। তার ভাইটাল ফোর্স কোন জায়গাটায় আছে, কোন জায়গায় সিট অফ দ্য ডিজিজ, নেচার অফ দ্য ডিজিজ, সিট অফ দ্য ডিজিজ, এইগুলি আমাদের বিচার করতে হবে না? যদি না করি তাহলে কি ওষুধটা সঠিকভাবে প্রয়োগ হবে? আর ওষুধের জন্য যদি বৃদ্ধি ঘটে তাহলে তার দায়ীটা কার? রুগীটা তো আর আপনার কাছে থাকবে না, রুগী চলে যাবে আরেকজনের কাছে। কারণ সে আপনার ওষুধে কাজ পাচ্ছে না। সে আলটিমেটলি কি হবে? হোমিওপ্যাথির বদনাম হবে, আপনার বদনাম হবে, হোমিওপ্যাথির বদনাম হবে। আমরা নিশ্চয়ই হোমিওপ্যাথির বদনাম হোক এমন কিছু আমরা করবো না। আবার বলছি যে রুগী আমার কাছে কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে এসেছে, সেখানে কিন্তু হোমিওপ্যাথিটা যেন পায়। তাহলে হোমিওপ্যাথিটা পেতে গেলে তাকে তার হোমিওপ্যাথির মূল নীতিগুলিকে মেনে চলাটাই দরকার। এটা হলো আসল কথা। এটা আমার বিনীত একটা আবেদন। আপনারা এটা মেনে চলুন, আপনারা এটা চিন্তা করুন। অনেকেই আছেন যে তারা সঠিকভাবে করেন, আমি কিন্তু নাহলে এত দোকান থেকে পেটেন্ট টনিক কি করে বিক্রি হয়? কারা করে এটা? রুগীরা এসে কিনে দিয়ে যায় না, ডাক্তারগুলি কেনে, তার কাছে রাখে, রুগী আসে, ওষুধের সঙ্গে সঙ্গে এক একটা টনিক দিয়ে দেয়। কেন?
সেখানে 50%, 60%, 70% ডিসকাউন্ট পাচ্ছে। 200 টাকা দাম, সে কিনে এনেছে 40 টাকা দিয়ে, রুগীর কাছ থেকে 200 টাকা নিল, সে 160 টাকা তার লাভ করার জন্য সে পেশেন্টকে একটা টনিক দিয়ে দিল। কোনো প্রয়োজন আছে মানুষকে এইভাবে ঠকানোর? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। টনিক, পেটেন্ট এগুলি কি হোমিওপ্যাথিক ওষুধ? হোমিওপ্যাথির নাম থাকলে কি হোমিওপ্যাথি হয়? এটা কিন্তু আপনারা আন্তরিকভাবে বিবেচনা করবেন। ছাত্রদের বলছি যে নিশ্চয়ই গুরু ছাড়া শিক্ষা হয় না। হোমিওপ্যাথির গুরু ছাড়া, কিন্তু গুরু কিন্তু একজনেই রাখতে হবে, সেটা হলো এনিম্যান। সেখানে কামাল ভাই কি শ্রীকান্ত স্যার কি অমুক স্যার বললেন বলে আমি দেব তা না। ওটা ঠিক দিচ্ছি কিনা, স্যার ভুল করছি কিনা, সেটা চিন্তা করাটাও কিন্তু একটা কাজ। ও সাপ্তি তার যে সিমি মনো মিনি, যাই হোক, এটা এটা আজকে এই পর্যন্ত থাক। আমার মনে হয় এগুলি তো বেসিক জিনিস, এগুলি সবাই পড়ে, হোমিওপ্যাথির যে মূল যে নীতিগুলি সবাই জানে, কিন্তু জানলে কি হবে, এগুলি হজমটা ঠিক মতো হয় না সবার। হজমটা না হয়ে বদহজম হয়, যার জন্য তারা প্রয়োগ করতে পারে না, হৃদয়ঙ্গম করতে পারে না, তারা বুঝতে পারে না এর মানেটা কি। বুঝতে হবে, বোঝার জন্য পড়াশোনা ঠিক মতো করতে হবে। দরকার হলে কোনো যদি প্রশ্ন থাকে, আমি সবসময় সবার পাশে আছি। আমার ফেসবুকে বলুন, মানে হোয়াটসঅ্যাপ বলুন, যদি কেউ কোনো প্রশ্ন করে আমি নিশ্চয়ই তার উত্তর দিই সবসময়। আপনারা চেষ্টা করবেন, যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, আপনারা ব্যক্তিগতভাবেও আমাকে জানাতে পারেন। আমি পরবর্তীকালে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়েও দিতে পারি। কনস্টিটিউশনাল রেমি, কবিরুল ইসলাম লিখছেন, দ্য কনস্টিটিউশনাল রেমিডি 50 মিলিসিমেলের সাথে কি লোয়ার পোটেন্সি দেওয়া যেতে পারে? 50 মিলিসিমেলের সাথে আবার লোয়ার পোটেন্সি? 50 মিলিসিমেল মেডিসিনটাই তো একটা পোটেন্সি, পোটেন্টাইজড হচ্ছে তো। তাহলে আপনি একটার সঙ্গে আরেকটা কি করে দিতে পারেন? দেওয়ার কোনো প্রশ্নই নেই। হেনিম্যান নিজে তো ত্যাগ করেছেন। হেনিম্যানের জীবদ্দশায় 1833 সালে 5th এডিশনটা বেরিয়েছে। এই 5th এডিশনে প্রথম তিনি পোটেন্টাইজ মেডিসিনের কথা উল্লেখ করেছেন। তার আগে পর্যন্ত হেনিম্যান যে 1790 সালে ওই কালেনের ম্যাটিরে মেডিকা অনুবাদ করতে গিয়ে হোমিওপ্যাথির কথা মাথায় এলো, 1796-তে গিয়ে তিনি হোমিওপ্যাথিকে ডিক্লেয়ার করলেন একটা আর্টিকেলের মধ্য দিয়ে, এবং 1805 সালে প্রিকারসার অফ হোমিওপ্যাথিক বলে একটা আর্টিকেল লিখলেন, এবং 1810 সালে তিনি অর্গাননের ফার্স্ট এডিশনটা বের করলেন। তাইলে এই যে 96 সাল থেকে 1810 পর্যন্ত তিনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে আলটিমেটলি কতগুলি নিয়ম শৃঙ্খলা করা শুরু করলেন, মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেছেন। তারপরেই 10-এর পরে তিনি 17 সালে এটা চেঞ্জ করলেন, আবার 24 সালে চেঞ্জ করলেন, 27 সালে চেঞ্জ করলেন, 1827-এ 33-এ গিয়ে তিনি বুঝলেন, প্রথম এই পর্যন্ত তিনি চিকিৎসা তো করেছেন, কি দিয়ে করেছেন? তিনি র মেটেরিয়াল দিয়ে করেছেন। পোটেন্টাইজ তখনও পর্যন্ত তিনি আবিষ্কার করতে পারেননি, পোটেন্টাইজড হয়নি। সূক্ষ্ম সূক্ষ্ম মাত্রায় ওষুধগুলিকে প্রয়োগ করেছিলেন, যে এক গ্রেনের এত ভাগের এত ভাগ অংশ, এইভাবে তিনি প্রয়োগ করেছিলেন। 4th এডিশন পর্যন্ত আমরা কিন্তু এইগুলি পাই।
5th এডিশনে গিয়ে প্রথম পোটেন্টাইজড মেডিসিনের কথা বললেন, ভাইটাল ফোর্সের কথা বললেন। আবার 33 সাল থেকে 42 সাল, এই 7 বছর ধরে তিনি অক্লান্ত রিসার্চ করেছেন, প্রয়োগ করেছেন। অর্গাননকে আবার কোন জায়গায় ভুল হচ্ছে, কেন ওষুধ দেওয়ার পর অ্যাগ্রাভেশন হচ্ছে। তিনি 33 সালে বেরোলো, 35 সালে তিনি জার্মানি ত্যাগ করে চলে গেলেন ফ্রান্সে। ফ্রান্সে তখন রেভলিউশন হয়ে গেছে, জার্মানের মতো নয়, ফ্রান্সে কিন্তু মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সেখানে দেখছে মানুষ দৌড়াচ্ছে, আজকে ওষুধ দিলাম আর 5 দিন ধরে তার ওষুধ বৃদ্ধিতে কষ্ট পাবে, এই মানুষের এত ধৈর্য নেই। তাহলে ওষুধ বৃদ্ধি, মেডিসিনাল অ্যাগ্রাভেশন মানুষ আর টলারেট করতে পারবে না। ওষুধ খাওয়ার পর বৃদ্ধি হবে, সেই বৃদ্ধিটা তাকে সহ্য করতে হবে, হোমিওপ্যাথিক বৃদ্ধি। তাহলে কি করা যায়? তখন তিনি 5th এডিশনটা আরো করে মডিফাই করে 6th এডিশনটা বের করলেন 1842। সেখানে ওষুধ যে পরিমাণ, ভেষজের যে মাত্রাটাকে আরো কি করে সূক্ষ্ম করা যায় এবং তার এনার্জিটাকে কি করে আরো বাড়ানো যায়। 10 ঝাঁকির পরিবর্তে তিনি 100 ঝাঁকিতে রূপান্তর করলেন। প্রত্যেকটা মেডিসিনগুলিকে টাইট্রেশন করার ব্যবস্থা করলেন। আগে পর্যন্ত টাইট্রেশন সব ছিল না, প্রত্যেকটা মেডিসিনের টাইট্রেশন করার ব্যবস্থা করলেন। তো তার জীবদ্দশায় যতটুকু তিনি 50 মিলিসিমেলে কনভার্ট করতে পেরেছিলেন, সেইগুলোই তিনি ইউজ করতেন। আর যেগুলি পারেননি, বাধ্য হয়ে তিনি সেন্টিসিমেলগুলি ইউজ করতেন। এগুলি হেনিম্যানের লাইফ হিস্ট্রি যারা জানেন, যারা রিসার্চ করছেন, তাদের বইপত্রে এগুলি বিস্তারিত আছে। হ্যাঁ, ছাত্ররা নিশ্চয়ই এগুলি ভবিষ্যতে পড়াশোনা করার সুযোগ পাবে। হ্যাঁ, যে হেনিম্যান নিজেকে আরো সংশোধিত করেছেন, আরো বাড়িয়েছেন। আমরা হেনিম্যানের পর্যন্ত যেতে পেরেছি কি? এখনো পর্যন্ত যেতে পারিনি। আমরা এখনো পর্যন্ত 4th এডিশন, মা হা করো তো জীবের মধ্যে এক ফোঁটা দিয়ে দিল। 5th এডিশনে বলছে ডিভাইডেড ডোজে দিতে। একটা ওষুধসিক্ত বড়িকে ডিস্টিল ওয়াটারে ডিজলভ করে দাগ করে খাওয়াতে বলছে 5th এডিশনে। 6th এডিশনের কিন্তু এই পসোলজিটা একই রকম, কিন্তু ওষুধের মাত্রাটা আরো সূক্ষ্ম করলেন। এই জিনিসগুলিকে আমরা মেনে চলি, আমরা কি এগুলি জানি? আমরা হেনিম্যান পর্যন্ত পৌঁছাতে পারিনি, আর আমরা চেষ্টা করছি হেনিম্যানকে আরো করতে, বিকশিত করতে। আগে হেনিম্যান পর্যন্ত পৌঁছাই। হেনিম্যানের 3টে মায়োজম, এখন 13খানা 17খানা মায়োজমে অনেকে বলছে। 3টে মায়োজম পর্যন্ত আমরা কি এখনো পর্যন্ত 3টে মায়োজমকে কণ্ঠস্বর করতে পেরেছি, বুঝতে পেরেছি? তারপর মিক্স মায়োজম তো তার জটিলতা অন্য, ওইগুলি পরে আসছে। এই বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তী আসব। আমরা হেনিম্যান যতটা কাজ করেছে, সেই কাজগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের হৃদয়ঙ্গম করা দরকার। যদি না বুঝে থাকি, হোমিওপ্যাথিটা বুঝলাম না, হোমিওপ্যাথিটা বুঝতে হবে। যাই হোক, ধন্যবাদ। আশা করি আজকে আলোচনায় এই পর্যন্তই। তাহের ভাই, আজকে কি এখানেই শেষ করা যায়? 10:18 হলো ভারতবর্ষের সময়। আমরা এখানেই তাহলে শেষ করি। আমরা আবার আমাদের মঙ্গলবার দিনের ক্লাস আছে। মঙ্গলবার দিন আপনারা সবাই থাকুন। ডাক্তার প্রদীপ সরকার, তিনি আমার কলেজের একাডেমিক ইনচার্জ, মানে আমার নেতা। হ্যাঁ, ওর কথা মতোই আমাকে চলতে হয়, কারণ একাডেমিক ইনচার্জ টোটাল একাডেমিটা ওই কন্ট্রোল করে।
পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা কখন হবে, রুটিন কিভাবে হবে, কোন টিচার কতক্ষণ ক্লাস নেবে, কিভাবে ক্লাস নেবে। যাই হোক, এই প্রদীপ সরকার ভীষণ ব্যস্ততম ডাক্তার। তিনি মাস্টার ডিগ্রি করেছেন মাইক্রোবায়োলজির উপর। চিন্তা করুন, মাইক্রোবায়োলজি নিয়ে মাস্টার ডিগ্রি করার চারটিখানি কথা নয়। তারপর তিনি হোমিওপ্যাথিটা করেছেন। কিন্তু মাইক্রোবায়োলজি নিয়ে তিনি অনেক বড় চাকরি করতে পারতেন, অনেক বড় বড় কোম্পানিতে, ওষুধ কোম্পানিতে জয়েন করতে পারতেন। হোমিওপ্যাথিকে ভালোবেসে প্রদীপ সরকার কিন্তু হোমিওপ্যাথিতে পড়ে রইলেন এবং এখন তিনি ব্যস্ততম ডাক্তার। আপনারা তার ক্লাস শুনেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে কতটা ভালো লাগবে। একই রকমভাবে অজয় দাস, হ্যাঁ, ডাক্তার দিজোয়াস, আপনারা সমৃদ্ধ হবেন। আপনারা প্লিজ আপনারা সহযোগিতা করুন, তাহলেই কিন্তু আমাদের এই যে এই তাহের ভাই, কুশল ভাই, এদের অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমটা সার্থক হবে। আশা করি এই পর্যন্তই থাকলো। নমস্কার। আমাকে মার্জনা করবেন যদি কোনো ত্রুটি হয়, যদি বাড়তি কিছু বলে থাকি। নমস্কার।